আপনাদের আগে কথা দিচ্ছিলাম যে আমি আমার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাতটার গল্প বলবো। আমার বোঝা মতে পৃথিবীর কোটি কোটি মানুষের, কয়েক কোটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত ছিল সেটা। তো মানে এই রাতটার কথা আমার বলার আগে আসলে আমার নিজের সম্পর্কে একটু বলা উচিত যে আমার আসলে একটু স্ট্রেস রিলেটেড প্রবলেম আছে। আমি খুব বেশি স্ট্রেস নিতে পারি না। ছোটোবেলা থেকে আমার ছোটোবেলা না, 2009-এ প্রথম ধরা পড়ে আমার প্যানিক ডিসঅর্ডারের প্রবলেম আছে। তো এগুলো নিয়ে স্পোর্টস রিপোর্টিং করা খুব সমস্যা, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে স্পোর্টস রিপোর্টিং করা খুব সমস্যা। কিন্তু সেটার জন্য আমি অনেক শর্টকাট বেছে নিয়েছিলাম। মূলত বাংলাদেশের ম্যাচগুলোতে স্ট্রেস প্রবলেম বেশি হতো, যে ম্যাচগুলোতে টাইট সিচুয়েশনে যেতাম আমরা, ওই জায়গায় গিয়ে খুব কষ্ট হতো। আর সবচেয়ে বেশি কষ্ট হতো হচ্ছে আর্জেন্টিনার ম্যাচগুলোতে। আর্জেন্টিনার ম্যাচগুলোতে নিতেই পারতাম না, যে শেষ দিকে এসে আর্জেন্টিনা জিততে থাকলেও শেষ দিকে এসে মনে হতো যে একবারে আর বাঁচবো না এরকম একটা অবস্থা, যদি ওরা গোল করে ফেলে। টাইব্রেকার কখনো দেখতে পারতাম না, টাইব্রেকার দেখতে গেলে একদম শ্বাস বন্ধ হয়ে আসতো। 2014-তে নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারের ম্যাচে ছাদে গিয়ে বসেছিলাম। তো আমার এই হেলথ কন্ডিশনটার কথা বললাম কেন? এক নম্বর হচ্ছে যে আমি বিশ্বাস করি যে মানুষের হেলথ কন্ডিশন, মেন্টাল হেলথ কন্ডিশন লুকানোর কিছু না। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। সবারই বোঝা উচিত মেন্টাল হেলথ কন্ডিশন লাইক একটা ফিজিক্যাল হেলথ কন্ডিশন। আপনি যেরকম জ্বরের কথা আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারেন, মাথা ব্যথার কথা আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার মনের অসুখের কথাও শেয়ার করতে পারেন। ফলে এটা লুকাবেন না। আমিও এই জন্য লুকালাম না, আমি বললাম যে আমার প্যানিক ডিসঅর্ডার আছে, স্টেট রিলেটেড প্রবলেম আছে, হাইট ফোবিয়া আছে, নানা রকম প্রবলেম আছে। ফলে এগুলো নিয়ে ডাক্তার দেখাবেন, আমিও ডাক্তার দেখাইছি, এখনও ডাক্তারের ট্রিটমেন্টে আছি। এবং আমার স্পোর্টস ছাড়ার অন্যতম একটা বড় কারণও এটা ছিল যে আমি আর স্ট্রেস নিতে পারতেছিলাম না। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটা বললাম এই কারণে যে 2022 সালের ওই লুসাইলের ওই রাতটায় আমি আসলে কি অবস্থায় ছিলাম। পুরো টুর্নামেন্টের কথা যদি বলি, যে পুরো টুর্নামেন্টের একদম প্রথম ম্যাচটা সৌদি আরবের বিপক্ষে, ওই ম্যাচটা দেখছিলাম অফিসে বসে। অফিসে আমাদের সেকশনে আমি নগদে জয়েন করলাম। নগদে আমি তো পাবলিক রিলেশনে কাজ করি, আমাদের নিউজ মনিটরিং করতে হয়। ফলে আমাদের সেকশনে বিশাল একটা টিভি আছে। তো আমরা 8 তলায়, আমাদের এক পাশে আর্জেন্টিনার জোর বেশি, এক পাশে ব্রাজিলের জোর বেশি, আমাদের অংশটায় আর্জেন্টিনার জোর বেশি। ফলে ওই পাশে যারা 2-4 জন আর্জেন্টিনা ছিল, ওরাও আমাদের এখানে চলে আসলো। আমাদের সেকশন একেবারে লোকারণ্য, সব আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা। এবং আমি তার মধ্যমণি। আমি যেহেতু আগে কয়েকদিন ধরে জার্সি পরে অফিস যাচ্ছি, আমি, সুখন ভাই, সঞ্চয় ভাই, আমরা একদম মাথায় ফেলতেছি যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে একটা কিছু করে ফেলবে। আর ফার্স্ট ম্যাচ নির্ভর সৌদি আরবের বিপক্ষে, এটা তো জিতবই, নির্ভর হয়ে একদম পায়ের উপর পা তুলে দেখতেছি। সেই ম্যাচ আর্জেন্টিনা হেরে গেল। এখন অফিস থেকে কোনো কথা না বলে, মানে আমার ডিউটি টাইম তখন শেষ হয় নাই, আমি বসরে কিছু না বললে, কোনো কিছু না করে আমি সোজা বাসায় চলে আসছি। মানে একদম, মানে ওই প্রথম এবং শেষবারের মতো আমি কাউরে কিছু না বলে বাসায় চলে আসছি। মানে নিতে পারতেছিলাম না। মনে হলো যে এই যে 36 ম্যাচের গল্প, 36 ম্যাচ ধরে আর্জেন্টিনা অপরাজিত, এই 36 ম্যাচ তো আমি দেখি নাই, তাহলে কি এটা ফ্লুক ছিল কিনা? মানে এইটারে আমি আর মিলাইতে পারতেছিলাম না যে এরা কেমনে কোপা জিতলো, এরা কেমনে ব্রাজিল রে হারালো, এরা কেমনে 36 ম্যাচ অপরাজিত আছে, এরা কেমনে ইটালি রে হারালো, সেই দল কিভাবে সৌদি আরবের কাছে এইভাবে আত্মসমর্পণ করলো। খুব নেগেটিভ ফুটবল, মানে 2-3টা যে আক্রমণ করলো সেগুলো আবার অফসাইড হলো, মানে অবিশ্বাস্য। পরে আমি নিজের সঙ্গে নিজে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছালাম যে আমি দেখলে ওই ম্যাচ আর্জেন্টিনা জিতবে না, আমি সরাসরি দেখতে পারবো না। পরের ম্যাচগুলো রাতে, খেয়াল রাখেন, ওই ম্যাচটা শুধু দিনে ছিল, দেখতে বাধ্য হয়েছি। পরের ম্যাচগুলোতে কি করলাম, বাসায় এসে শুয়ে পড়তাম। আমার বাসায় যেহেতু আর কেউ ক্রীড়া ভক্ত না, আমার ছেলে মেয়ে শুধু একটু পর্তুগাল ভক্ত, ফলে ওদের কারোর ওই রকম কোনো ইয়ে ছিল না, খেলা দেখতেই হবে এমন কোনো কথা ছিল না। আমি শুয়ে পড়তাম, আমি ট্রফিতে ওই খেলা দেখতাম, মাঝে মাঝে বন্ধ করতাম, মাঝে মাঝে করতাম। তো এভাবে দেখলাম যে ভালো রেজাল্ট দিচ্ছে ব্যাপারটা, আমি না দেখলে ভালোই রেজাল্ট হচ্ছে। একদম তত্তর করে সেমিফাইনাল পার হয়ে গেল। ট্রফিতে দেখতেছি, কিন্তু টিভিতে দেখলে তো জিতে না, ফলে আমি মোবাইলে খেলা চালায় মোবাইলে দেখতেছি। মোবাইলে দেখে টেখে চুপচাপ একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায় পড়ি ওই খাটি। ও সেমিফাইনাল পর্যন্ত তো এভাবে কাটাইলাম। এখন সমস্যা হচ্ছে ফাইনালের ম্যাচটা তো আবার অনেক আর্লি, 9টার আগে বোধহয় ম্যাচ ছিল।
এত তাড়াতাড়ি শুয়ে পড়ে কেমনে? তো কী করলাম, এপাশে রুমে টিভি চলতেছে, ওরা সবাই ফাইনাল ম্যাচ দেখতেছে, আমি পাশের রুমে গিয়ে কম্পিউটারে বসে থাকলাম। কম্পিউটারে বসে কিচ্ছু করতে পারতেছি না, খালি খালি এই ব্রাউজ করতেছি ওই ব্রাউজ করতেছি, কান সজাগ রয়েছে ওইদিকে। উঠ করে আমার ছেলের চিৎকার শুনলাম, গোল! তাড়াতাড়ি আমি দৌড়ায় গেছি, গিয়ে দেখি মেসি পেনাল্টিতে গোল দিয়ে দিছে। ওকে ফাইন, তাহলে এখন দেখা যায় অ্যাটলিস্ট ওরা যদি একটা গোল এখনই দিয়ে দেয়, এটা তো ফার্স্ট হাফের ঘটনা, তাহলে 1-1 হবে, তাহলে আবার খানিকক্ষণ দেখবো না, মিটে যাবে ঝামেলা। শান্তি মতো বসে দেখতেছি, হুট করে ডি মারিয়া লেফট উইং দিয়ে, ও তো রাইটে খেলে নর্মালি, দেখি অবাক হয়ে ওই দিন লেফট উইংয়ে খেলতেছে। আগের ভিডিওটা যারা দেখতেছেন তারা জানেন যে কেন খেলছে। লেফট উইং দিয়ে বুলেটের মতো একটা দৌড় দিল রে ভাই, আক্ষরিক অর্থে বুলেটের মতো, কথার কথা না, মানে ওরকম দৌড় আমি ডি মারিয়ারেও খুব কম দিতে দেখছি। এক দৌড়ে গোল, ফাইনাল বয় ডি মারিয়া গোল করছে, 2-0 আর্জেন্টিনার লিড, এবং ব্রাজিলের মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ইয়ে কি করছে আপনার, স্কালোনি কি করছে, 3 জন দিয়ে গ্রিজম্যানকে আটকায় রাখছে। গ্রিজম্যান নড়ারই জায়গা পায় না, গ্রিজম্যান নিজেই বল পায় না, ও থ্রু দিবে কি? এমবাপ্পে আর জিরু দেখি বোকার মতো গ্রিজম্যানের দিক তাকায় দাঁড়ায় আছে, ওরা তো কেউ বল নিচে নিয়ে আসে, নিবে না। ফলে 3 ফরওয়ার্ড একদম হতভম্ব হয়ে গেছে, গ্রিজম্যান, জিরু, এমবাপ্পে, 3 জন হতভম্ব হয়ে আছে, কোচও বোকার মতো দাঁড়ায় আছে। 80 মিনিট পর্যন্ত মনে হয় মানে পাড়ার দলের সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল টাইপের একটা টিম খেলতেছে, মানে মনে হলো যে এটা কোনো ফাইনাল, মানে এর চেয়ে বিরক্তিকর ফাইনাল ওয়ার্ল্ড কাপে বোধহয় এর আগে দেখি নাই। নিজের দল জিততেছে, তারপরেও মনে হচ্ছে খুবই বোরিং, খুবই বিরক্তিকর, ফ্রান্সটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। অথচ এই ফ্রান্সের জ্বালায় নাকি কেউ টিকতে পারতেছিল না, গ্রুপ পর্ব টর্ব সব দাপায় আসছে। আমি তখন কল্পনাও করতে পারতেছি না যে নেক্সট 20-25 মিনিট আমার উপর দিয়ে এবং পৃথিবীর উপর দিয়ে কি যাইতে যাচ্ছে। 80 মিনিট, ঠিক 80 মিনিটে এমবাপ্পে একটা বল থ্রু পাইলো, তখন গ্রিজম্যানরে উঠায় নিছে, কে থ্রু দিল মনে নেই, থ্রুতে এক দৌড়ে আটকে গেল, পেনাল্টি। পেনাল্টি 2-1, আচ্ছা 2-1ও মেনে নেওয়া যায়, 80 মিনিটে 2-1 মানে তো আর 10 বড় জোর এক্সট্রা 2-3 মিনিট, মানে 13-14 মিনিট আটকায় রাখতে হবে। 13-14 মিনিট আটকায় রাখা যাবে, খুব ভরসা করে বসলাম, মানে উঠে যে এক গ্লাস পানি খাবো সেই সময় পাইনি, এমবাপ্পে আরেকটা দৌড় দিল, আরেকটা গোল হয়ে গেল, 2-2। মানে হাঁ করে তাকায় থাকলাম যে কিরে ভাই, 80 মিনিট পর্যন্ত দেখলাম একটা দল উড়ে যাচ্ছে, সেই দলটা মাত্র 1.5 থেকে 2 মিনিটের ব্যবধানে 2-2 করে ফেললো। মানে এখন মানে আমি কি করব, আমি কি বসে থাকবো খেলা দেখবো, নাকি শুয়ে পড়বো, না কি করব বুঝতেছি না, মানে একদম যাচ্ছে তাই অবস্থায়। তারপরে বাইরে গিয়ে ব্যালকনিতে সরি টু সে আমি একটা সিগারেট ধরাইছি, হুট করে আমার ছেলে আবার ডাক দিচ্ছে, বাবা 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 মেসি গোল করছে। তখন এক্সট্রা টাইমের খেলা চলতেছে, বাড়তি 30 মিনিটের, 108-9 মিনিটে বোধ হয় 108-9 মিনিটে মেসি গোল করে দিছে। আচ্ছা বলেন আপনি, এক্সট্রা টাইমে তখন হয়তো আর 10-11 মিনিট বাকি আছে, এই সময় যদি মেসি গোল করে আর কি থাকে, উল্লাস করতে বাকি থাকে? আমি সিগারেট বাইরে ফালায় দিয়ে এসে চিৎকার শুরু করে দিছি, আর ফোনটা নিয়ে স্ট্যাটাস লেখা শুরু করে দিছি যে ফার্স্ট সেলিব্রেশন অমুক তমুক এইসব লেখা শুরু করে দিছি। আমার আর কে আটকায়, 108 মিনিটে গোল পেয়ে গেছি, মানে এই ম্যাচ তো আর কোনো জায়গা নেই। মানে আবার সম্ভবত 120 মিনিটেই, 120 মিনিটে মানে 120 মিনিটে তো বা 19 মিনিটে তখন আমাদের মহল্লা জুড়ে মিছিল শুরু হয়ে গেছে, আর্জেন্টিনার বিশ্বকাপ, 36 বছর পরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে, মহল্লা জুড়ে মিছিল হচ্ছে। সেই সময় ফ্রান্স পেনাল্টি পেল, এমবাপ্পে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ফেলল। আচ্ছা এমবাপ্পে যে 3টা গোলের 2টাই পেনাল্টি থেকে করছিল, এটা আপনারা খেয়াল করছেন? সারা টুর্নামেন্টের পরে 1000বার শুনলাম মেসি নাকি পেনাল্টি ছাড়া গোল করতে পারে না। এমবাপ্পে যে এতগুলো গোল, ওই দিনও 2 গোল পেনাল্টি থেকে করলো, এটা নিয়ে তো কোনো কথা শুনি না। আচ্ছা যাক, পেনাল্টি থেকে গোল করা তো অন্যায় না, মেসি করলেও না, রোনালদো করলেও না, এমবাপ্পে করলেও না, পেনাল্টি গোলও গোলই, মজা করলাম। যাই হোক, এখন 3 দিন হয়ে গেল, আমি বললাম যে এই অবস্থায় আর আমার পক্ষে ইয়ে করা সম্ভব না। সেই যে বলবো এই নিঃশ্বাস নেওয়ার আগে দেখি যে চুয়ামনি না কি ছেলেটা একেবারে ঢুকে গেছে ডিফেন্স চিরে, সামনে শুধু দিব এমি মার্টিনেজ কাম করে মারা দিছে। আমি তো ভাবছি যে এমি মার্টিনেজ তখন পড়ে গেছে, 4 হাত পা এরকম ভাবে পড়ে গেছে, 30 সেকেন্ডও খেলার বাকি নাই। আমি ভাবছি এমি মার্টিনেজের মাথার উপর দিয়ে বল মারবে ও, স্বাভাবিকভাবে অন্য কেউ হলে হয়তো মাথার উপর দিয়ে মারতো, কিন্তু ও নার্ভাস। এমি তার জীবনের সেরা ইয়েটা দেখাচ্ছে, এমি বাঘের মতো বেরোয় আসছে। এমি যদি জায়গায় দাঁড়ায় থাকতো নিশ্চিত গোল খেত। এমি কি করছে, এমি ওর দিকে তাড়ে আসছে,
ফলে ও নার্ভাস হয়ে ও মারিয়ে দিছে, এমির এখানে আটকে গেছে। এমির এখানে দেখবেন একটা ওয়ার্ল্ড কাপের লোগো করা আছে, তার মানে এমি এইখানে বিশ্বকাপ আটকাইছে। এরপরে ভাই এই ট্রাইবেকার নেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। ট্রাইবেকারের সময় বাইরে গিয়ে দাঁড়াইলাম, শুধু ছেলের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে ওরা যদি মিস করে বা আর্জেন্টিনা যদি কোনো গোল ঠেকায় তাহলে আমার বলবি। তারপরে তো আপনারা জানেন এমি মার্টিনেজ কি করলো, বাকিটা তো জানেন। তো এইখানে আজকের পর্বটা শেষ করে দিতে পারতাম। একটা আমার ওই যে সাইকোলজিক্যাল স্টেট নিয়ে কথা বলা শুরু করছিলাম, ওইটা একটা কথা বলি যে আমি আসলে স্পোর্টস রিপোর্টিং ছাড়ার আগে 4-5 বছরের কয়েক ধরনের হতাশায় ভুগতেছিলাম। তার ভিতরে একটা ছিল যে আমার কোনো রিকগনিশন নাই, আমারে কেউ চেনে না, আমার কোনো অবদান নাই এই সেক্টরে, আমি ভালো কোনো রিপোর্টিং করতে পারি না, এই জাতীয় সাংবাদিকতার হতাশা ছিল। আর একটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে যে জিনিসগুলো চাইছি স্পোর্টসের কাছে তার কিছুই পাই নাই। বাংলাদেশ 3-4টা এশিয়া কাপ ফাইনালে উঠে হারলো, তারপর বাংলাদেশ দিনের পর দিন হতাশ করতেছে, আর্জেন্টিনা একই অবস্থা করতেছে। আমার কাছে একসময় মনে হয়েছে যে এর চেয়ে না থাকাই ভালো। সেটা পৃথিবীতে না থাকাও হতে পারে, প্রফেশনে না থাকাও হতে পারে। পরে প্রফেশনে ছেড়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে জীবনটারে যখন অর্থহীন মনে হচ্ছিল, সেই জায়গাটা থেকে আমার জীবনটারে অর্থপূর্ণ করে তুলছে লুসাইলের ওই রাতটা। এবং নিশ্চিতভাবে মেসি, লিওনেল স্কালোনি এরা আমার জীবনটারে আবার অর্থপূর্ণ করে তুলছে। আজকে যে আপনাদের সামনে কথা বলতেছি, মজা করতেছি, স্পোর্টস নিয়ে এখন আবার একটু মজা পাই, আবার কথা বলতে ভালো লাগে। আমি জানি যেগুলোর কোনো অর্থ নেই আপনাদের কাছে, কারোর কাছে কোনো বিশ্লেষণ হয় না, কোনো ওই অর্থে ইনফরমেশন নাই, জাস্ট বলার কথা বলি। কিন্তু এই যে এটা করতে পারতেছি, এইটা আমাকে বাঁচাইছে, আমাকে পুনর্জন্ম দিচ্ছে একজন লিওনেল মেসি, একজন লিওনেল স্কালোনি। এই জন্যই এত কথা বলি। এই যে এতগুলো পর্ব করলাম, আজকে কোপা জিতলো, কতদিন হয়ে গেল কোপা জেতাটা এমন কোনো বড় ব্যাপার। তারপরে আমি এতগুলো পর্ব করলাম আর্জেন্টিনা নিয়ে, কারণটা ওইটা আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা যে আমি আজকে যে বেঁচে আছি, আপনাদের সামনে কথা বলতেছি, 2-4টা স্মৃতিচারণা করতেছি, বেরোয় মানুষের সঙ্গে মজা করি, এইটা ওই রাতটা, লুসাইলের ওই রাতটার কারণে এটা করতে পারি। পরদিন সকালে ছোট্ট একটা ঘটনা বলে আজকে শেষ করে দেই। পরদিন সকালে অফিসে যাব বলে বেরোইছি, আর্জেন্টিনার জার্সি পরে বেরোইছি। 3 স্টার জার্সি তো নেই, 2 স্টার জার্সি পরেই বেরোইছি। 2 স্টার জার্সি পরে যাচ্ছি, আমাদের গলির ঠিক মুখে একটা প্রতিবন্ধী ছেলে আছে, কথা বলতে পারে না, মুখ থেকে সবসময় লালা ঝরে। ও দেখি কোথা থেকে একটা পুরনো আর্জেন্টিনার জার্সি, ময়লা নোংরা একটা আর্জেন্টিনার জার্সি পরে নাচতেছে। মানে সারা রাতে ওর উৎসব শেষ হয় না, কি বোঝে কোপরালা জানে। আমি কাছে ডাক দিলাম, এই কী হয়েছে? ও ভাঙা ভাঙা করে কথা বলতে পারে, মানে করতে পারে, কোনো কোনো এক্সপ্রেস করতে পারে, জিতছি জিতছি এরকম করতেছে। এবং কে জিতছে? মেসি মেসি। তারপরে আমার জার্সিটা ধরে সেরকমভাবে ধরছে, বুঝছি তুমি মেসি তুমি মেসি। আমি ওর জড়ায় ধরছি ভাই। মানে ওর আর আমার অবস্থা তো আসলে পৃথিবীতে একই, যে ও ওই কারণে লাফাচ্ছে, আমি ওই কারণে লাফাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।